ওকে, আচ্ছা আজকে আমাদের পরিচ্ছেদ 1 ভাষা ও বাংলা ভাষা। আমরা ভাষা বলতে কি বুঝি? কেউ কেউ বলতে পারবা? আমরা ভাষা বলতে আদতে কি বুঝি? আমরা যা বলি, আমাদের মুখনিসৃত বাণী হচ্ছে কি ভাষা। আচ্ছা, আজকে ভাষার কয়েকটা লাইন পড়ব। যেমন এখানে আমরা প্রথমে বইয়ের মধ্যে দেখতে পাও, কোন বই আনছো তুমি? ঠিক আছে। আচ্ছা, ভাষার প্রথমা হচ্ছে গলনালী, মুখবিবর, কণ্ঠ, জিভ, তালু, দাঁত, নাক প্রভৃতি প্রত্যঙ্গ দিয়ে মানুষ নানা রকম ধ্বনি তৈরি করে। অর্থাৎ এখানে কি বোঝাতে যাচ্ছে? গলনালী, আমরা যে ভাষা বলি, ধ্বনি কোত্থেকে তৈরি হয়? ধ্বনি কি অটোমেটিক আসে? আসে না। প্রথমে কোত্থেকে তৈরি হয়? গলনালী, মুখবিবর, কণ্ঠ, জিভ, তালু, দাঁত ও নাক। এটা হচ্ছে এই বইটা আদতে আমাদের বই যেটা ছিল সেটা হচ্ছে এক ফরম্যাটে, আর এটা হচ্ছে নতুন পরিমার্জিত সংস্করণ করা, বুঝছো? আচ্ছা, এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় কি শব্দ। প্রথমে আমরা কি জানলাম? এক বা একাধিক ধ্বনি শব্দ। এখন এই লাইনটার মধ্যে আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি, শব্দ কি দিয়ে তৈরি হয়? শব্দ কি দিয়ে তৈরি হয় বলতে পারবা? না, এখানে আছে হ্যাঁ, এক বা একাধিক ধ্বনি দিয়ে। দেখো, এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় কি শব্দ। তারপর শব্দের গুচ্ছ দিয়ে বাক্য গঠিত হয়। তাহলে আরেকটা পয়েন্ট কি? শব্দে গুচ্ছ দিয়ে বাক্য গঠিত হয়। অর্থাৎ কি দিয়ে বাক্য গঠিত হয়? শব্দের গুচ্ছ দিয়ে। আমরা বাংলা সেকেন্ড পেপারে কি করি? গাইড কিনে গাইডটাকে মুখস্থ করি, এমসিকিউ যেগুলো আছে ওগুলো। কিন্তু প্রতিটা পয়েন্টে পয়েন্টে বইয়ের লাইন পড়লে বোঝা যায় যে এর থেকে কতটা তৈরি হয়। যেমন আমরা যেখানে বলতেছি কি দিয়ে বাক্য গঠিত হয়? শব্দের গুচ্ছ দিয়ে। আবার যদি বলি শব্দের গুচ্ছ দিয়ে কি গঠিত হয়? বাক্য গঠিত হয়। তারপর এগুলো তোলা শেষ? হ্যাঁ না বলিও। আচ্ছা, বাক্য দিয়ে মানুষ মনের ভাব আদান প্রদান করে। বাক্য দিয়ে মানুষ কি করে? আদান প্রদান করে। অর্থাৎ আমরা যে কথা বলি, যেমন আমরা যখন শুভা পড়াইছিলাম, শুভা কথা বলতে পারতো না বিদায় কি করতো? সে নানা ধরনের সাফার ভোগ করছে না, সমস্যার মোকাবেলা করতে হয়েছে না? কিন্তু আমরা করতে পারি বিদায় আমাদের সেই সমস্যাটা মোকাবেলা করতে হয় না। যার কারণে এখানে বলছে বাক্য দিয়ে মানুষ মনের ভাব প্রকাশ করে। আমি যে কথাগুলো বলতেছি ওগুলো একটা কিন্তু বাক্য, লিখিত আকারে হলে বোঝা যায়, কিন্তু মৌখিক আকারে হলে সেগুলোকে আমরা কি করতে পারি না, উপলব্ধি করতে পারি না। মনের ভাব প্রকাশক এইসব বাক্যর সমষ্টিকে কি বলা হয়? ভাষা বলা হয়। অর্থাৎ মনের ভাব প্রকাশক এইসব ভাষার সমষ্টিকে ভাষা বলা হয়। এগুলো তো লেখার দরকার নেই, বই তো আছে। ভাষা একদিকে মুখে বলার এবং অন্যদিকে কানে শোনার বিষয়।
সভ্যতার অগ্রগতিতে মুখের ভাষা ক্রমে লেখা ও ছাপার সেই সঙ্গে চোখ দিয়ে পড়ার বিষয়ে পরিণত হয়েছে। অর্থাৎ সভ্যতার অগ্রগতিতে মানে কি, আগে আদিম যুগে কি ছিল, কতগুলা লিপি ছিল, যেমন অশোকের শিলালিপি। অশোকের শিলালিপি তুমি তো বুঝবা, অশোকের শিলালিপি মানে কি? অশোকের শিলালিপি হচ্ছে সম্রাট অশোকের আমলে যে লিপিগুলো দ্বারা তোমার এই আমাদের যেমন টেরাকোটা ইউজ করে না, এই তোমার দেখবে বড় বড় এই বগুড়াতে প্রত্নতাত্ত্বিক মহাস্থানগড়, তারপর বড় বড় দালান যেগুলা সেই প্রাচীন আমলে তৈরি করা, যেখানে তোমার মূর্তি আঁকা, দেখো না কখনো এইসব স্থাপনাগুলা? তো এইসব স্থাপনাগুলোর মধ্যে যেগুলার অঙ্কন থাকে এগুলাকে বলা হয় টেরাকোটা। ঠিক তেমনি অশোকের শিলালিপি বলতে তোমার অশোকের আমলে যেগুলা এই পাথরের আর কি দেওয়ালের মধ্যে খোদাই করে যেগুলা অঙ্কন করা হয় ওগুলাই হচ্ছে অশোকের শিলালিপি। ঠিক তেমনি তখন তো ছিল অশোকের শিলালিপি, তোমার পাথরে লিখতো, পাথরে খোদাই করে লিখতো, তারপর তাল পাতার মধ্যে লিখতো, তারপর আস্তে আস্তে কালের বিবর্তনে আজকে কোথায় পেপার থেকে এখন কোথায় স্মার্ট বোর্ডে। এটাই হচ্ছে সভ্যতার অগ্রগতি। মুখের ভাষা ক্রমে লেখা ও ছাপার সেই সঙ্গে চোখ দিয়ে পড়ার বিষয়ে পরিণত হয়েছে। এছাড়া দৃষ্টিশক্তিহীনদের জন্য ভাষাকে উঁচু নিচু করে তৈরি করার ও হাত দিয়ে অনুভব করা বেল পদ্ধতি। বেল পদ্ধতি কারা ইউজ করে? যারা দৃষ্টিশক্তিহীন, যারা চোখে দেখতে পায় না তারা কি করে? বেল পদ্ধতি। বেল পদ্ধতি মানে কিরকম জানো? এই এরকম একটা পেপার থাকবে, কিন্তু এখানে থাকবে, এখানে লেখা থাকবে না, ওরা তো চোখে দেখে না, কিভাবে লেখা দেখবে? আর তো এখানে এভাবে হাত দেওয়ার পর কতগুলো উঁচু উঁচু কতগুলা থাকে, পিন পয়েন্ট থাকে। যেমন আমরা এভাবে চাপ দিলে এখানে নিচের, এখানে এভাবে চাপ দিলে নিচে একটা পয়েন্ট উঠছে না, ঠিক তেমনি ওইরকম উপর উপর করে কতগুলা লেখা থাকে। তো ওরা এভাবে হাত দিলে বুঝতে পারে যে এটা কোন ওয়ার্ড কি বোঝাতে যাচ্ছে। এটা হচ্ছে বেল পদ্ধতি। যারা চোখে দেখে না তাদের জন্য বেল পদ্ধতিটা। আবার বাকশক্তিহীনদের বোঝানোর জন্য বিভিন্ন ধরনের ইশারা ভাষা মানুষ তৈরি করেছে। তার মানে ইশারা ভাষা কাদের জন্য? যারা কি বোবা, হ্যাঁ, চোখে দেখে কিন্তু শ্রবণ শক্তি নেই বা মুখে কথা বলতে পারে না, তাদের জন্য এই ইশারা ভাষাটা প্রযোজ্য। তবে সাধারণভাবে ভাষা বলতে লিখিত ভাষা বোঝায় না, ইশারা ভাষাও নয়। অর্থাৎ ভাষা বলতে শুধু যে লিখিত ভাষা কিংবা ইশারা ভাষা এটা কিন্তু নয়, মুখে উচ্চারিত রূপই ভাষার প্রধান রূপ। তার মানে আমরা এখানে আরেকটা জিনিস পাই, সেটা হচ্ছে মুখে উচ্চারিত রূপই ভাষার প্রধান রূপ। অর্থাৎ মুখের উচ্চারিত রূপই ভাষার প্রধান রূপ। আমাদের যদি বলে ভাষার প্রধান রূপ কোনটি, কোনগুলা? মুখের উচ্চারিত রূপই ভাষার প্রধান রূপ। জনগোষ্ঠী ভেদে ভাষার বৈশিষ্ট্য আলাদা হয়, ভাষাও আলাদা হয়ে ওঠে। জনগোষ্ঠী বলতে কাকে বোঝায়? যেমন আমরা বাঙালি বিদায় আমরা বাংলা ভাষায় কথা বলি, কিন্তু কলকাতায়ও আছে, যেমন পশ্চিমবঙ্গে, ইন্ডিয়ার পশ্চিমবঙ্গেও কিন্তু বাঙালি আছে, কারণ ওদের মুখের ভাষা বাংলা। আবার চীনের মান্দারিন, যারা মান্দারিন তারা মান্দারিন ভাষায় কথা বলে। যেমন হিন্দি, তোমরা তো এখন ইন্ডিয়ান দেখো, সিনেমা নাটক টাটক দেখো, কিংবা মোটু পাল্লু দেখো, কিংবা দেখো ওই মাস অ্যান্ড দ্য বিয়ার, সবগুলো দেখো না, ওগুলো কি? মাস অ্যান্ড দ্য বিয়ার হচ্ছে ইংলিশে, কারণ এটা কোথায়? ওদের ওখানকার, ওটা মেবি আমেরিকান কি অস্ট্রেলিয়ান, এই জন্য এটা ইংলিশের। যেমন আমরা মোটু পাতলু যেটা হিন্দি, এখন আর বাংলা সাবটাইটেল আসছে, আগে কি ছিল? হিন্দি ছিল, কারণ ওটা হিন্দিতে। তো ঠিক তেমনই আমাদেরও, আমাদের বাংলা কেন কথা বলি? আমরা বাঙালি। তো তেমনই জনগোষ্ঠী ভেদে ভাষার বৈশিষ্ট্য আলাদা হয়, ভাষাও আলাদা হয়ে ওঠে। পৃথিবীতে কয়েক হাজার ভাষা এভাবে আলাদা ভাষা হিসেবে বিদ্যমান আছে। বর্তমানে এখানে তোমার অনেকগুলা পড়া কমাই ফেলছে। আমি যদি একটা বলি, যেমন আমাদের সময় যেটা ছিল, পৃথিবীতে কয়েক হাজার ভাষা এভাবে আলাদা ভাষা হিসেবে বিদ্যমান রয়েছে। পৃথিবীতে বর্তমানে কতটি ভাষা প্রচলিত? পৃথিবীতে ৭,১৬৮ ভাষা প্রচলিত। দেখো, এটা কিন্তু বইয়ে আছে? বইয়ে আছে? নাই। কিন্তু
এটা কি? এখন ক্লাসে আসছো বিদায় কি করতে পারতেছো? জানতে পারতেছো। এটাই হচ্ছে ক্লাসের বেনিফিট। তাহলে পৃথিবীতে বর্তমানে কতটি ভাষা প্রচলিত? ৭,১৬৮ ভাষা প্রচলিত। তার মধ্যে এই তোমার হচ্ছে বাংলা ভাষা হচ্ছে কততম? মাতৃভাষা হিসেবে তখন আমাদের বইতে ছিল ৫ম তম, এখন বর্তমানে এটা ৭ম তম। মাতৃভাষা হিসেবে বাংলা ৭ম তম। এটা হচ্ছে পৃথিবীতে মাতৃভাষা হিসেবে ৭ম তম, আর আমাদের সময় ছিল ৫ম তম। এটা হচ্ছে ২৬ এটা এই ৭,১৬৪টি হচ্ছে ইউলোগো, আচ্ছা ৬৮, সরি, এই মাঝে মধ্যে ডিস্টার্ব করে। ৭,১৬৮টি ভাষা প্রচলিত। এটা প্রত্যেকে, এটা হচ্ছে ইউলোগো ল্যাঙ্গুয়েজ একটা সংস্থা আছে, প্রতিষ্ঠান আছে, যেটা প্রতি বছর গণনা করা হয়। তো সেখানে ২৬তম সংস্করণ অনুযায়ী এই পৃথিবীতে ৭,১৬৮টি ভাষা প্রচলিত সেটা নির্ধারণ করা হয়। কততম সংস্করণ? ২৬তম সংস্করণ। বুঝতে পারছো? সংস্থা বুঝানো। মনে করো আমাদের আদমশুমারি আছে না, প্রতি বছর জনসংখ্যা গণনা করে না, ঠিক তেমনি একটা প্রতিষ্ঠান আছে, ইউলোগো ল্যাঙ্গুয়েজ নামে একটা প্রতিষ্ঠান আছে, যেটা হ্যাঁ এটাই মানে পৃথিবীতে কতটা মাতৃভাষা আছে, কতটা ভাষা প্রচলিত আছে, এটা তাদেরই কাজ। যেমন এই আমাদের সিয়েরা লিওন নামে একটা দেশ আছে, যেটা বাংলা ভাষাকে তাদের দ্বিতীয় মাতৃভাষা হিসেবে কি করেছে, আমাদেরকে স্বীকৃতি দিয়েছে বাংলা ভাষাকে। কেন স্বীকৃতি দিয়েছে সিয়েরা লিওন? কারণ সিয়েরা লিওনের যুদ্ধের সময় আমাদের দেশের অনেক সৈনিক জাতিসংঘ থেকে বিভিন্ন দেশ থেকে কি নিয়ে যাওয়া হয়, সৈন্য নিয়ে যাওয়া হয়, আমাদের দেশটা আর্মি নিয়ে গেছিল। এখন ওই আর্মিগুলা কি করেছিল, ওই সিয়েরা লিওনের যুদ্ধের সময় মারা শহীদ হয়েছিল। সেই সুবাদে সিয়েরা লিওনরা কি করেছিল, আমাদের বাংলা ভাষাকে তারা স্বীকৃতি দিয়েছিল। ঠিক তেমনি তারাও এই সবগুলাকে কি করে, গণনা করে ২৬তম সংস্করণ, মানে অনেকগুলো সংস্করণ, মানে প্রত্যেক বছর একটা একটা করে সংস্করণ হয়। ঠিক তেমনি ২৬তম সংস্করণ অনুযায়ী ৭,১৬৮টি ভাষা প্রচলিত, যার মধ্যে মাতৃভাষা হিসেবে আমাদের কততম? ৭ম তম। হ্যাঁ, কিন্তু এটা এখানে বইয়ে দেয় নাই, এটাই হচ্ছে কাহিনী। তারপর বর্তমানে পৃথিবীতে কয়েক হাজার ভাষা এভাবে আলাদা ভাষা হিসেবে বিদ্যমান রয়েছে। বর্তমান পৃথিবীর প্রধান ভাষাগুলোর মধ্যে রয়েছে চীনা, ইংরেজি, হিন্দি, হিস্পানি, আরবি, বাংলা, পর্তুগিজ, রুশ, জাপানি, জার্মান, কোরিয়ান, ফরাসি, তামিল, তুর্কি, উর্দু, ফার্সি প্রভৃতি। এখন আমি বলি যে পৃথিবীতে সবচেয়ে ব্যবহৃত বহুল ভাষা কোনটি? সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা কোনটি জানো? না, ইংলিশ না। সবচেয়ে জনসংখ্যার দিক দিয়ে না, চীনার মান্দারিন ভাষা। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম পৃথিবীতে সবচেয়ে চীনা মান্দারিন ভাষার ব্যবহারকারী লোকের সংখ্যা বেশি, সব থেকে বেশি। ইংরেজি কেন আমরা পড়তেছি, কেন এটা? কারণ এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ভাষা করে দিচ্ছে, যাতে যেই দেশে যাক না কেন মানুষ বুঝতে পারে, কথাগুলো আমাদের বুঝতে পারে মতো। না হলে আমি চীনে গিয়ে চীনা ভাষা বলতে হবে, জাপানে গিয়ে জাপানি ভাষা বলতে হবে। এক একটা দেশে যারা ট্যুরিস্ট তাদের ক্ষেত্রে এটা দুর্ভোগ হয়ে যাবে, এই জন্য তারা কি করেছে, ইংলিশটাকে প্রেফার করেছে। তারপর বাংলা ভাষা বাঙালি জনগোষ্ঠীর যে, এগুলো দরকার নেই, এই জন্য এগুলো হচ্ছে জানার জন্য দিছি, যাতে তোমাদের বেসিকটা কনসেপ্টটা ক্লিয়ার থাকে। আচ্ছা, বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম বাংলা ভাষা। বাংলা ভাষায় কথা বলে প্রায় ৩০ কোটি মানুষ। ৩০ কোটি মানুষ, এটা একটু হেরফের আছে। আচ্ছা, বাংলা ভাষায় এটা কিন্তু প্রত্যেকটা এমসিকিউতে আসে। বাংলা ভাষায় কথা বলে কত কোটি মানুষ? ত্রিশ কোটি মানুষ।
বাংলা ভাষায় কথা বলে কত কোটি মানুষ? 30 কোটি মানুষ। এর মধ্যে বাংলাদেশে 16 কোটি এবং ভারতের পশ্চিমবঙ্গে 10 কোটি মানুষের বাস। ভারতের পশ্চিমবঙ্গ বলতে কলকাতা, ত্রিপুরা, আসাম যেগুলো আছে ওগুলো। মায়ানমারে তো মেবি ওটা চট্টগ্রামের ভাষা, যেটা মায়ানমার ওটা ওরা চট্টগ্রামের ভাষায় কথা বলে, ওরা বাংলা না, এটাই সমস্যা। যখন আমাদের তীর্থস্থান বুদ্ধগয়ায় যায় তখন দেখা যায় যে মায়ানমাররা কি ভাষায় কথা বলে? চাঁদগাঁয়া ভাষায় কথা বলে, কারণ তাদের এখানে আদি নিবাস ছিল বলা হয় আর কি। তারা নাকি এখনো পর্যন্ত এখানে কি পাবে? জায়গা পাবে, কথিত আছে, সেটা কূটনৈতিক দিক দিয়ে তো আমরা জানি না, কথিত আছে। তারপর তাহলে বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশে 16 কোটি মানুষ এবং ভারতের পশ্চিমবঙ্গে 10 কোটি মানুষের বাস। তার মানে বাংলাদেশে কত কোটি? বুঝি নাই। আমি বললাম না, এখানে আমরা যখন পড়ছিলাম তখন 27 কোটি, কিন্তু এই বইয়ে দিছে 30 কোটি। আমাদের সময়ও ছিল 30 কোটি, কিন্তু আমরা যখন অ্যাডমিশনের জন্য পড়ছিলাম তখন কত কোটি ছিল? তখন 27 কোটি ছিল। এই জন্য বলছি, প্রথমে বলার সময় আমি এই জন্য বলছি এখানে একটু আছে, কিন্তু বইয়ে যা থাকবে তুমি কোয়েশ্চেনে 27 কোটিও আছে, 30 কোটিও আছে, 24 কোটি আছে, 25 কোটি আছে, তুমি কত কোটি দাঁড়াবা? 30 কোটি দাঁড়াইতে হবে, কারণ তোমার বইয়ে কি আছে? 30 কোটি আছে। তোমার বইয়ে যদি ভুলও থাকে তোমার ভুলই দাগাতে হবে, কথা হচ্ছে এটা। তাহলে কত কোটি দাগাবা? দেখি আবার 27 কোটি, ওকে আবার প্রমাণ করতে চাইও না। বাংলাদেশে কত কোটি? 16 কোটি। আর আমি নিজে হারাই ফেলি, ভারতের পশ্চিমবঙ্গে যদি প্রশ্ন আছে ভারতের পশ্চিমবঙ্গে কত কোটি থাকে, মানে বাংলা ভাষা ইউজ করে? 10 কোটি। পশ্চিমবঙ্গে 10 কোটি। আচ্ছা, এছাড়া ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা সহ ভারতের অন্যান্য প্রদেশে প্রায় 3 কোটি এবং পৃথিবীর বিভিন্ন আরো দেশে প্রায় 1 কোটি। ওই দেখো 30 কোটি মিলাই দিছে, সেটা হচ্ছে ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা সহ ভারতের একটা কথা মনে রাখিও, এখানে একটা টুইস্ট আসছে। বাংলাদেশে 16, ভারতে পশ্চিমবঙ্গ থাকলে 10, আর ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা সহ অন্যান্য প্রদেশে কত কোটি? 3 কোটি। তার মানে বিহার, এটা কি আসাম, তার ত্রিপুরা, ঝাড়খণ্ড এবং অন্যান্য প্রদেশ সহ মিলে কত কোটি? 3 কোটি। আর তারপর আছে আরো পৃথিবীর বিভিন্ন দেশে আরো প্রায় 1 কোটি বাংলাভাষী মানুষ রয়েছে, আরো পৃথিবীর বিভিন্ন দেশে। ওই বলছে তার মধ্যে কে আছে? সিয়েরা লিওনও আছে দেশটা। তারপর মাতৃভাষা, তাহলে তোমরা একটু এটা পয়েন্ট আউট করে নাও, পৃথিবীর বিভিন্ন দেশে আরো 1 কোটি বাংলাভাষী মানুষ রয়েছে। তোমরা কিভাবে লিখবা? এই দেখো, বাংলা ভাষায় কথা বলে 30 কোটি মানুষ, 30 লিখবা, এখানে এভাবে দিবা, যার মধ্যে বাংলাদেশ 16 কোটি, এবার পশ্চিমবঙ্গ 10 কোটি, তারপর হচ্ছে এটা হচ্ছে 3 কোটি এবং বাকিগুলো হচ্ছে 1 কোটি। তার মানে এইভাবে মুখস্থ রাখলে, বা প্রথম বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, এগুলা ছাড়া এটা হচ্ছে কোন কোন প্রদেশ? বিহার, আসাম, ত্রিপুরা, ঝাড়খণ্ড এবং অন্যান্য প্রদেশ, এবং বাকিগুলা হচ্ছে অন্যান্য দেশের। বুঝছো? এগুলো হচ্ছে আসলে এই দুটা কি জানো? এই দুটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে, কিন্তু পশ্চিমবঙ্গ এক জায়গায়, ত্রিপুরা, আসাম হচ্ছে আমাদের অপোজিট, আমাদের ইয়াতে, এই জন্য এটাকে আলাদা 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 ধরা হয়েছে। বুঝছো? কিন্তু এই দুটা হচ্ছে ইন্ডিয়ানের। 13, তোমরা মাথায় রাখবে যে 13 হচ্ছে কিসের? ইন্ডিয়া। একটা হচ্ছে কি বাইরের দেশের, আর 16টা হচ্ছে কি আমাদের। আচ্ছা, এখানে দেখো এখানে আরেকটা বলছে, মাতৃভাষা মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর 6ষ্ঠতম বৃহত্তম ভাষা। আমরা এখানে কি বলছি? 7ম।
এখানে কি বলছে এখন কত, ষষ্ঠ। তাহলে তোমরা এখানে পয়েন্ট আউট কি করবা, ষষ্ঠ। তোমাদের কি লিখতে হবে, ষষ্ঠতম ভাষা, কারণ বইয়ে কি লেখা আছে, ষষ্ঠতম ভাষা। এটা সপ্তমটা হচ্ছে রিসেন্ট, বুঝছো? এটা হচ্ছে আমাদের ভিত্তিতে, এটা পড়ার সময় এটা প্রথমে থাকে, কিন্তু এটা এখন দিছে কোথায়, শেষে। তোমাদেরকে অ্যাডভান্স আগে বলে ফেলছিলাম, এই জন্য এখানে কত হবে, ষষ্ঠ। আমি বলছি না, আমাদের এমনি বলছিলাম কত কোটি, বাংলাদেশ হিসেবে 27 কোটি, এটা বর্তমান রিসেন্ট, কিন্তু এখন কি দিছে 30 কোটি। এটা ওই আগের নিয়মটাই এখনো রেখে দিছে। আমাদের সময় পড়ছিলাম কত কোটি, 30 কোটি, এই 30 কোটিটা এখনো রেখে দিছে। এটাই হচ্ছে কাজ। তোমরা প্রশ্নে কি আসলে পৃথিবীর মাতৃভাষা তো কততম বলবা, ষষ্ঠ, আর এখানে কত বলবা, 30 কোটি। আচ্ছা, এটি বাংলাদেশের রাষ্ট্রভাষা, এটা ছোট বাচ্চারাও জানে। পৃথিবীর ভাষাগুলোকে ইন্দো ইউরোপীয়, চীনা তিব্বতীয়, আফ্রিকীয়, সেমীয়, হেমীয়, দ্রাবিড়ীয়, অস্ট্রো এশীয় প্রভৃতি ভাষা পরিবারে ভাগ করা হয়ে থাকে। আচ্ছা, এখানে একটা কথা বলছে, আমি তোমাদেরকে একটা এটা যেহেতু সেকেন্ড পার্টের পড়া, তারপরও বলি, সবসময় একটা কথা মনে রাখবা, বাংলা অর্থাৎ এই বাংলা ভাষার আদি পুরুষ, ইসবা মানে হচ্ছে ইন্দো ইউরোপীয়, ইন্দো ইউরোপীয় ভাষা, এটা প্রথম, এটা হচ্ছে ভারতীয়। আচ্ছা, ইন্দো ইউরোপীয়, আর এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে ভারতীয়, এটা প্রাকৃত। এই প্রাকৃতকে কয় ভাগে ভাগ করছে, এই প্রাকৃতকে 2 ভাগে ভাগ করছে, একটা হচ্ছে মাগধী, আর একটা হচ্ছে গৌড়ীয়, গৌড়ীয় প্রাকৃত। এই গৌড়ীয় প্রাকৃতটা হচ্ছে এইখানে গৌড়ীয়, তারপর হচ্ছে বঙ্গ, এটা হচ্ছে বঙ্গ, কামরূপী, তারপর বঙ্গ কামরূপী থেকে বাংলা। এখন আমি বলি তোমাদেরকে মনে রাখার ট্রিক্সটা হচ্ছে, বাংলার যদি বলে যে এর গোষ্ঠী নির্ণয় করো, তোমাদের গোষ্ঠী নির্ণয় করতে পারবা? হ্যাঁ, কোনটা, এটা এটা বঙ্গ বাংলা। আমি এটাকে আরো ডিটেলসের দ্বারাও ইয়া করে লিখি। বাংলা, ইসবা, প্রাকৃত, মাগো, বঙ্গ, বাংলা। অর্থাৎ এই বাংলার যে গোষ্ঠীর প্রথমটা হচ্ছে এটা ইসবা। তোমরা মুখস্থ করে রাখবে কিভাবে, ইসবা, প্রাকৃত, মাগো, বঙ্গ, বাংলা। কিভাবে, যেমন এখন আমরা কি করি, এখন এটাকে ভাঙি। এই বাংলাটার প্রথম আদি পুরুষ হচ্ছে কি, ইন্দো ইউরোপীয়। ইন্দো ইউরোপীয় থেকে কি আসছে, প্রথম, তারপর কি ভারতীয়, তারপর কি প্রাকৃত। এদের কিন্তু আরো অনেক ডিফারেন্স, এটার কিন্তু আরো অনেক বড় ছক, প্রায় তোমার এত পৃষ্ঠা যাবে ছকটা, কিন্তু এটা হচ্ছে আদতে বাংলা থেকে আসছে, এটা তার রূপ। প্রাকৃত, আবার প্রাকৃতকে কয় ভাগে ভাগ করছে, 2 ভাগে, মাগধী, আমি কিছুক্ষণ আগে বললাম না মাগধী তত্ত্ব, দাদার সাথে কথা বললাম না, এই মাগধী তত্ত্ব, এটা কিন্তু তুমি কোথায় পারবা,
এই মাগধি প্রাকৃত, এখান থেকে আবার পালি আসছে, এখান থেকে আবার সংস্কৃত আসছে, এখান থেকে আবার বাংলা। তাই বাংলার কিন্তু আরো আগে কে আসছে? সংস্কৃত আসছে। বাংলার আরো আগে কে আসছে? পালিও আসছে। তার মানে পালির আগে কিন্তু কে আসছে? সংস্কৃত আসছে। তার মানে বাংলার আগে কি আসছে? পালি আসছে। পালির আগে কি আসছে? সংস্কৃত আসছে। সংস্কৃত, পালির আর মাগধি প্রাকৃত এগুলোর মিশ্রণে কে আসছে? পরশেষে কে আসছে? বাংলা আসছে। তার মানে বাংলা ভাষায় শুধুমাত্র যে আমরা বাংলা প্রপার বাংলা এটা কিন্তু না। এই কারা প্রপার বাংলা বলে যে কারা জানো? মাগুরা জেলার বাসিন্দারা সব থেকে পিওর ভাবে ওরা বাংলা বলে, যারা মাগুরা জেলা। তো এই পিওর, এখানে কিন্তু পিওর বাংলা না, এখানে সংস্কৃত আসছে, পালিও আসছে, ওরন্দাজ আসছে, আরবি আসছে, ফার্সি আসছে, তারপর ইংরেজি ওয়ার্ড আসছে, সবগুলা মিলেই কি আসছে এখন? এখন বাংলা হয়েছে। তার মানে এই মাগো, মাগধি আর হচ্ছে প্রাকৃত, সরি গরীয়, তারপর বঙ্গ। বঙ্গ বলতে কাকে বোঝায়? বঙ্গ কামরূপী। বঙ্গ কামরূপী থেকে কি আসছে? বাংলা আসছে। এগুলা হচ্ছে কি জানো? তোমরা মুখস্থ করবে কোনটা? এই পাঠটা, এই পাঠটা মনে রাখবা যে বাংলার গোষ্ঠী কি? ইসবা প্রাকৃত মাগো বঙ্গ বাংলা। এটা ইসবা প্রাকৃত মাগো, এই প্রথম তিনটা বলবা, ইসবা প্রাকৃত মাগো বঙ্গ বাংলা, এটাই। তারপর তোমরা এটা মনে রাখবা যে ই দিয়ে কি? ইন্দো ইউরোপীয়, তেলবাসা দিয়ে শতম, ভা দিয়ে ভারতীয়, পা দিয়ে প্রাকৃত, মাগো দিয়ে মাগধি গরীয়, বঙ্গ দিয়ে বঙ্গ কামরূপী, ভা দিয়ে বাংলা। এটাই হচ্ছে ওর গোষ্ঠী। আর আমাদের গোষ্ঠী নির্ণয় করতে গেলে আমার ওই দাদা 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 ওদের নাম লাগবে। ও দাদা দাদার নাম হচ্ছে এটা, ও বড় দাদা, মেজো দাদা, ছোট দাদা, গুরু দাদা, এটাই হচ্ছে ও। বুঝছে সবাই? আচ্ছা, এবার হ্যাঁ, ইংরেজি জামা পরিবারের ভাগ করা হয়ে থাকে, এগুলা লাগবে না। ইংরেজি, জার্মান, ফরাসি, স্পানি, রুশ, পর্তুগিজ, ফার্সি, হিন্দি, উর্দু, নেপালি, সিংহলি প্রভৃতি ভাষার মতো বাংলা ভাষাও ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। আমি কি বলছিলাম? যে ইন্দো ইউরোপীয় হচ্ছে তোমার ভাষার মূল, তোমার সকল ভাষার মূলকে ইন্দো ইউরোপীয়। এই ইন্দো ইউরোপীয় থেকে, ইন্দো ইউরোপীয় হচ্ছে তোমার প্রাচীন ভারতীয় আর্য ভাষা আমরা যাকে বলি, এই প্রাচীন ভারতীয় আর্য ভাষা কোত্থেকে আসছে? এই ইন্দো ইউরোপীয় থেকে। ইন্দো ইউরোপীয় হচ্ছে তোমার যখন ওরা ভারতবর্ষে ঢুকে তখন সেটার নামকরণ কি হয়ে যায়? প্রাচীন ভারতীয় আর্য ভাষা। যেটা তুমি যদি যে কোনো বই, যেমন বাংলা নিয়ে যদি পড়তে চাও, রিসার্চ করতে চাও, তোমাকে এইগুলা লাগবে। তুমি পালি নিয়ে পড়তে চাও, সেম। তুমি সংস্কৃত নিয়ে পড়ো, সেম। তুমি এটা ফার্সি ডিপার্টমেন্টে পড়ো, সেম। তোমার সেম পড়া লাগবে, কারণ এগুলা সব এক জায়গায় থেকেই আসছে, কিন্তু লাস্টে এসে কি হয়ে গেছে? ডিভাইডেড হয়ে গেছে। যা বাংলা কিন্তু সবার শেষেই আসছে। তাহলে আমরা বলতে পারি কি, ভাষার এই প্রধান গোষ্ঠীকে কোনটি? ইন্দো ইউরোপীয়। তার মানে আমরা যদি বলে ইংরেজ, জার্মান, ফরাসি প্রভৃতি ভাষার কোন পরিবারের সদস্য? ইন্দো ইউরোপীয় পরিবারের সদস্য। যদি বলে তুমি কোন পরিবারের সদস্য? আমার নিশ্চয় পরিবারের নাম হবে, যেমন আমি যদুমোহন পরিবারের সদস্য, আমার বংশের নাম হচ্ছে যদু মোহন। হ্যাঁ, ঠিক তেমনই তোমরা হচ্ছে ওই পরিবারের। ঠিক তেমনই ইন্দো ইউরোপীয় হচ্ছে বাংলা ভাষা, জার্মান ভাষা, হিন্দি ভাষা, ফরাসি ভাষা, ওলন্দাজ ভাষা, সবগুলা, সংস্কৃত, পালি, সবগুলা কোন ভাষা অন্তর্গত? ইন্দো ইউরোপীয়। মনে রাখবে এটা সবসময়। বাংলা ভাষার নিকটতম আত্মীয় হচ্ছে অহমিয়া, উড়িয়া। আমি তোমাদেরকে যে লাস্টের লাইনটা পড়েছিলাম যে মাগধি প্রাকৃত, মাগধি গরীয়, বঙ্গ কামরূপী, এই বঙ্গ কামরূপীকে আবার ভাগ করেছে অহমিয়া, উড়িয়া। এই অহমিয়া, উড়িয়া মিলে হচ্ছে বাংলা। আমি বলছিলাম অনেক বড় চার্ট, এটা এতগুলা চার্ট আমাদের মুখস্থ করা লাগে না, এই জন্য ওই লাস্ট সংক্ষেপে যেটা বলছি, ইসবা প্রাকৃত মাগো বঙ্গ বাংলা, এই চারটা মুখস্থ রাখবা, তাহলে এনাফ। কিন্তু সবসময় মনে রাখবা যে বাংলা ভাষার নিকটতম আত্মীয়কে, সবসময় মনে রাখবা কি, এটা নোট করে রাখো, বাংলা ভাষার নিকটতম আত্মীয় অহমিয়া ও উড়িয়া। উড়িয়া কিন্তু এখনো ব্যবহার হয়,
অহমিয়াটা এখন খুব কমে গেছে, এটা সাধারণত ইউজ করা হয় না অহমিয়া। উড়িয়া কিন্তু এখনো আছে। হ্যাঁ, উড়িয়া। ধ্রুপদী ভাষা সংস্কৃত পালির সঙ্গে, দেখো এখানে একটা লাইন বলছে, ধ্রুপদী ভাষা সংস্কৃত এবং পালির সঙ্গে বাংলা ভাষারও রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। কেন এই তোমাকে কিছুক্ষণ আগে বললাম যে সংস্কৃত, পালি, তারপর অহমিয়া, ওড়িয়া সবই এক জায়গা থেকে। ওরা কিন্তু প্রথম থেকে ইন্দো ইউরোপীয়, তারপর শতম, আবার ইন্দো ইউরোপীয়কে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে শতম, একটা হচ্ছে কেন্তুম। আমি কিন্তু তোমাদেরকে কেন্তুমটা বলি কারণ তোমাদের মাথা ঘুরাবে। শতম, কেন্তুম, কেন্তুমের কিন্তু আবার ডেফিনেশন আছে, তারপর শতমেরও কিন্তু ডেফিনেশন আছে। ঠিক তেমনি এখানে ধ্রুপদী ভাষা লাস্টে এসে ওরা যখন মাগধী প্রাকৃত, গরীয় প্রাকৃত আসছে, তখনই কি হয়েছে, এই পালি উৎপন্ন হয়েছে, সংস্কৃত উৎপন্ন হয়েছে তোমার, তারপর আরো নিচে এসে ওড়িয়া উৎপন্ন হয়েছে, অহমিয়া উৎপন্ন হয়েছে, তারও নিচে এসে কে উৎপন্ন হয়েছে, বাংলা উৎপন্ন হয়েছে। সেজন্য এই অহমিয়া আর উড়িয়ার পাশাপাশি আমাদের সাথে আরো কে কে সম্পর্ক রয়েছে? ঘনিষ্ঠ সম্পর্ক বললে কার সাথে? না, এই যখন আত্মীয় বলে, নিকটতম আত্মীয় বলবে অহমিয়া আর ওড়িয়া, আর যদি বলবে যে ঘনিষ্ঠ সম্পর্ক তখন কে? পালি, সংস্কৃত। ঘনিষ্ঠ সম্পর্ক বললে কে? পালি আর সংস্কৃত। আর নিকটতম আত্মীয় বললে অহমিয়া, ওড়িয়া। আচ্ছা, এখানে কি জানো, বাংলা সেকেন্ড পেপার কঠিন না, কিন্তু ওয়ার্ডগুলাকে যেমন আমরা এখন নিকটতম আত্মীয়ের সাথে আমরা পালি সংস্কৃত জোড়াই দিচ্ছিলাম না, কিন্তু করা যাবে না। নিকটতম আত্মীয় হচ্ছে অহমিয়া, ওড়িয়া, আর ঘনিষ্ঠ সম্পর্ক হচ্ছে পালি, সংস্কৃত। আচ্ছা, ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় পরিণত হয়েছে। এখন আমরা যে চারটা দেখলাম, ইসবা, প্রাকৃত, মাগধ, বঙ্গ, বাংলা, এখান থেকে কেন্তুম, শতম হয়েছে, ইংরেজ হয়েছে, তারপর অনেক বড় একটা চার না, সেখান থেকে সব বিবর্তনের ফলে লাস্ট অব দিকে আসছে বাংলা আসছে। তার মানে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষার পরিণত হয়েছে। যদি প্রশ্ন আসে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্য দিয়ে কোন ভাষায় পরিণত হয়েছে? বাংলা ভাষায় পরিণত হয়েছে। আর যদি বলে যে কোন পরিবারের আদি ভাষা বহু পরিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষা পরিণত হয়েছে? ইন্দো ইউরোপীয়। তার মানে একটা লাইন থেকে কয়টা প্রশ্ন করা যায়? 2-3টা প্রশ্ন করা যায়। তাহলে এভাবেই করে শিখতে হবে আমাদের। এই বিবর্তনে যেসব গুরুত্বপূর্ণ স্তর বাংলা ভাষাকে অতিক্রম করতে হয়েছে সেগুলো হলো, ওই দেখো এই তোমাদের চারটা দিছে, দেখো বই নাই, সরি, এই দেখো, সেগুলো হলো ইন্দো ইউরোপীয়, ইন্দো ইরানীয়, ভারতীয় আর্য, প্রাকৃত, বাংলা। এটা হচ্ছে খুবই শর্ট। ওরা যেটা দিছে ওরা শর্ট, আমি যেটা দিছি ওটা আরেকটু বইতে আরো আরেকটা যেটা আছে যেটা মেইন, ওটা আরো অনেক বড়, বুঝছো? তাহলে তোমাদের কোনটা লেখা শেখা লাগবে? ইন্দো ইউরোপীয় লিখে নাও, ইন্দো ইউরোপীয়, ইন্দো ইউরোপীয়, তারপর হচ্ছে ইন্দো ইরানীয়। আমি কিছুক্ষণ আগে আচ্ছা আগে দেখে নিই, আমি তোমাদের আগে কিছুক্ষণ আগে একটা কি বলছিলাম, প্রাচীন ভারতীয় আর্য ভাষা। এই প্রাচীন ভারতীয় আর্য ভাষা কোথেকে আসছে জানো? এই ইন্দো ইরানীয় থেকে। এই ইন্দো ইরানীয় যখন তোমার কি ভারতবর্ষে যায়, মানে এটা হচ্ছে কি জানো, লোকের মাধ্যমে গেছে, লোকের মাধ্যমে এই ভাষাগুলো ছড়াইছে। এই ইন্দো ইরানীয় এটাকে বলা হয় আর্য, আর্য ভাষা, যাকে বাংলায় বলা হয় আর্য ভাষা। ইন্দো ইরানীয় আরেক নাম কি? আর্য ভাষা। এই আর্য ভাষা যখন ভারতবর্ষে যায় তখন এর নাম হয়ে যায় ভারতীয় আর্য ভাষা। ভারতবর্ষ মানে কি বুঝো? হ্যাঁ, তখন বাংলাদেশ আর ভারত পাকিস্তান এগুলো আলাদা ছিল না, তখন একসাথে ছিল, সবগুলো একসাথে মিলে কি ডাকতে তখন ভারতবর্ষ। এই ভারতবর্ষ থেকে কি বলেছে, ভারতীয় আর্য ভাষা নামটা উৎপন্ন হয়েছে। তাহলে আমাদের এগুলো হচ্ছে তোমার জানার জন্য। তোমাদের মেনটা লাগবে কি? ইন্দো ইউরোপীয়, ইন্দো ইরানীয়, ভারতীয় আর্য। এই দেখো ভারতীয় আর্য, ভারতীয় আর্য। ভারতীয় আর্য কোথেকে আসছে বুঝছো? কেউ যদি প্রশ্ন করে, হ্যাঁ, কেউ যদি প্রশ্ন করে ইন্দো ইরানীয় থেকে
ভারতীয় আর্য আসছে। তারপর হচ্ছে প্রাকৃত, তারপর হচ্ছে কি বাংলা। এটা হচ্ছে ইন্দো ইউরোপীয়, ইন্দো ইরানীয়, ভারতীয় আর্য, প্রাকৃত, বাংলা। এটা হচ্ছে মূলত তোমাদের বইয়ের অনুসারে। আর ইসবা, প্রাকৃত, মাগো, বঙ্গ, বাংলা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেল। এটা হচ্ছে ইসবা, আমি এটাকে কি করছি সংক্ষেপে নিয়ে আসছি। ইন্দো ইউরোপীয়, শতম, কেতুম, এগুলোকে সংক্ষেপে কি নিয়ে আসছিলাম, ওই সূত্রটা নিয়ে আসছিলাম। যদি কখনো তোমাদের এডমিশনে যাবা তখন এটাই কাজে লাগবা, বুঝছো? মুছে দিচ্ছি। আচ্ছা, আনুমানিক 1000 বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। এখানে কি বলছে? আনুমানিক 1000 বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। বাংলা ভাষার জন্ম হয়েছে। এখানে কতটা খেয়াল করো, আনুমানিক কত বছর আগে? আনুমানিক 1000 বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয়েছে। এখন আমি যদি বলি, মনে করো আমি প্রশ্ন করলাম, আনুমানিক কত হাজার বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা হতে বাংলা ভাষা এসেছে? 1000 বছর। আবার যদি বলি আনুমানিক 1000 বছর আগে কোনটি হতে বাংলা ভাষার জন্ম হয়েছে? কোনটি হতে? পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা হতে। এখন তোমাকে দেখতে হবে প্রশ্নে কি আছে, পূর্ব ভারতীয় আছে নাকি প্রাকৃত আছে? পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা হতে মানে পূর্ব তো ওই ভারতবর্ষ বলছি না, পূর্ব ভারতীয় হতে প্রাকৃত ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয়েছে। এখন আমি যদি বলি, এখানে আছে, এখানে তো নাই, আমি বলি এখন বাংলা ভাষার উৎপত্তিকাল কখন জানো? এখানে বলছে যে, এখানে একটা বলছে আনুমানিক 1000 বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয়েছে। এখন আদতে কোনটা ধরা হয় জানো? বাংলা ভাষার উৎপত্তিকাল, বাংলা ভাষার উৎপত্তিকাল হচ্ছে দুইটা ধরা হয়। একটা হচ্ছে এই ওনার ডক্টর মোহাম্মদ, এটা লেখার দরকার নাই, শহীদুল্লাহ। আর একটা হচ্ছে তোমার সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ওরা দুইজনের দুইটার মধ্যে বাংলা ভাষার উৎপত্তিকাল নিয়ে। সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলে 7ম শতাব্দীতে, আর উনি বলে 10ম শতাব্দীতে। কিন্তু বাংলা ভাষার উৎপত্তিকাল ধরা হয় কত? 10ম শতাব্দীতে। কারণ কেন? ওনারটাও কিন্তু সঠিক, কিন্তু কেন নেওয়া হয় নাই? অনেক গবেষক, অনেক কাদের মতে, ভাষাবিদদের মতে, অনেক গবেষকদের মতে এই 10ম শতাব্দীতে বাংলা ভাষার উৎপত্তিকাল ধরা হয়েছে বিধায় সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের 10ম শতাব্দী বাংলা ভাষার উৎপত্তিকাল তত্ত্বটি ধারণা করা হয়। হ্যাঁ, এটা ধরা হয়। তখন এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 7ম শতাব্দীটা আসে না। অ্যাডমিশনে যখন যায় তখন বাংলা ভাষার উৎপত্তিকাল আনুমানিক কত, তখন তোমাকে কি লিখতে হয়? সপ্তম থাকে। ওরা একটা কনফিউজ করে যে ওরা অনেক চালাক, ওরা 2টা দিবে, 3টা দিবে, তোমাকে কনফিউজ করে দিবে পুরোটাই। তখন তোমার সপ্তম ঠিক, 10ম ঠিক। এখন তুমি কোনটা দিবা?
দশমটাই দিতে হবে, কারণ অনেকের মতে এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে শুধু, কিন্তু এটা হচ্ছে অনেক গবেষকদের মতে দশম শতাব্দীতে বাংলা ভাষার উৎপত্তিকাল, যার কারণে তোমাকে কোনটা দিতে হবে, দশমটাই দিতে হবে। তাই এইগুলা একটু খেয়াল করবা যে কোন লাইনে পড়ার মধ্যে কিভাবে বলে, একটা ওয়ার্ড দিয়ে তোমাকে পুরা ঘুরাই দিতে পারে, বুঝছো? এটা হচ্ছে কথা। বুঝতেছ নি? বুঝতেছ? না বুঝলে বলিও। আচ্ছা, বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। এবার আমি বলি বাংলা ভাষার লিখিত রূপের আরেকটা, যেগুলা দিচ্ছি ওগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো আমি বোর্ডে লিখাচ্ছি। বাংলা ভাষার পিডিএফ থাকলে লিখতে হতো না আর। লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন আমরা কিন্তু অনেকে বাংলা ভাষার উৎপত্তি মনে করি কাকে, চর্যাপদ হতে। অনেকের না, আমরা ম্যাক্সিমাম মানুষই কিন্তু মনে করে যে বাংলা ভাষার উৎপত্তি করতে থেকে চর্যাপদ থেকে। কিন্তু যারা তোমরা যেমন এখন পড়তেছো, যে তোমাদের সামনে যদি কেউ বলে যে বাংলা ভাষার উৎপত্তি হচ্ছে চর্যাপদ থেকে, তোমরা মানবা? মানবা না, কারণ তোমরা এখন কিছুক্ষণ আগে কি পড়াচ্ছো, কোন ভাষা গোষ্ঠীর অন্তর্গত, ইন্দো ইউরোপীয়, তারপর ইন্দো ইরানীয়, তারপর প্রাকৃত, তারপর হচ্ছে বাংলাতে, যার কারণে তুমি কি মানবা না। কিন্তু চর্যাপদের একটা অনেক বড় অবদান আছে বাংলা ভাষা তৈরি করতে, কারণ চর্যাপদের মাধ্যমে বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন। এই লিখিত রূপ তৈরি করতে কার সহায়তা লাগে, চর্যাপদের সহায়তা লাগে। চর্যাপদ কে তৈরি করেছে, হরপ্রসাদ শাস্ত্রী। কোথায়, নেপালে কোন একটা গ্রন্থাগারের মধ্যে বসে, মানে লাইব্রেরিতে বসে এই নিয়ে ওই চর্যাপদটা লিপিবদ্ধ করেছে। এই চর্যাপদটা আসলে কি, চর্যাপদটা হচ্ছে বৌদ্ধ ধর্মীয় একটি শাস্ত্র। মানে তুমি যখন পুরাণ কথা, যেমন এখনো বাংলা এই তোমার ঢাকার মধ্যে এক্সিবিশন হয় চর্যাপদে, ইয়াতে হয়েছিল 2024 কি 24-এ মেবি একটা এক্সিবিশন হয়েছিল চর্যাপদের, খুব সুন্দর। এরকম চর্যাপদের এক্সিবিশন খুবই হয়, কিন্তু প্রচার একটু খুবই কম হয়। তো ঠিক তেমনি চর্যাপদের কিন্তু কিছুদিন আগে নেপালের একটা হয়েছিল না, অন্তর্বর্তীকালীন সরকার আসার আগে একটা সরকার পতন হয়েছিল না নেপালের মধ্যে, যেটা জাদুঘর ছিল। বলা হয়েছে যে জাদুঘরের মধ্যে আমাদের ত্রিপিটক কিন্তু পুড়ে যায়। ওই আবার প্রথমত কে পুড়েছিল, বখতিয়ার খিলজি পুড়েছিল এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে। এখন দ্বিতীয়ত আবার পুড়ে নেপালের মধ্যে তোমার লাইব্রেরিটা, ওটা কোন গ্রন্থাগার বলে, ওই গ্রন্থাগারটা পুড়িয়ে দেয়, যার মধ্যে আবার চর্যাপদ ছিল, মানে পুরানো কপি ছিল ওখানে। আমাদের বৌদ্ধ ধর্মের ত্রিপিটকও পুড়ে, চর্যাপদ পুড়ে। এই তোমার রিসেন্ট উনি অন্তর্বর্তী সুশীলা কার্কি, ওনাদের অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে। আচ্ছা, তার মানে আমরা কি বুঝি, বাংলা ভাষা যদি আসে, বাংলা ভাষার লিখিত রূপ প্রাচীনতম নিদর্শন কোনটি, চর্যাপদ। চর্যাপদ মাথায় থাকবে। আচ্ছা, চর্যাপদের ইউটিউবে চার্জ দিও, অনেক সুন্দর সুন্দর গান আছে চর্যাপদের। তারপর বাংলা ভাষায় রয়েছে কালগত ও স্থানগত স্বাতন্ত্র, অর্থাৎ বাংলা ভাষায় কি রয়েছে, কালগত, স্থানগত, স্বাতন্ত্র। মনে করো তোমাদের ওই কতগুলা তিনটা পয়েন্টসের আসে না, এইভাবে দাগাতে। প্রথম হচ্ছে 1, তারপর 1 2, তারপর 1 2 3, এভাবে কতগুলো প্রশ্ন আসে না। ঠিক তেমনি এখানের মধ্যে দিতে পারে বাংলা ভাষায় রয়েছে কালগত ও স্থানগত স্বাতন্ত্র। তার মানে বাংলা ভাষায় কি রয়েছে, বাংলা ভাষায় কালগত, স্থানগত, স্বাতন্ত্র।
এগুলো হচ্ছে স্বাতন্ত্র্যের ডেফিনিশন রয়েছে। বাংলা ভাষা কি রয়েছে যদি বলে কালগত স্বাতন্ত্র্য, মনে করো সরি স্থানগত, আরেকটা দিছে নির্মাণগত। তুমি কি দাগাবা? কালগত আর স্থানগত, এই দুইটায় দাগাতে হবে তোমাকে, 1 ও 2 এরকম করে দাগাতে হবে। আচ্ছা, 1000 বছর আগেকার ভাষা, 500 বছর আগেকার ভাষা, এমনকি 19 শতকে প্রচলিত ভাষার সঙ্গে বর্তমান কালে ভাষা আলাদা। এটা কেন বলছে? 1000 বছর আগের ভাষা, 500 বছর আগেকার ভাষা, 19 শতকে প্রচলিত ভাষা। আমি যদি বলি, এই মনে করো আমরা আগে কোন ভাষায় কথা বলতো? আগে মনে করো এক ধরনের সাধু ভাষার মতো কথা বলতো না? যেমন করিতাম, খেলিতে পারিতাম, এভাবে একটা কথা ছিল না? আর কতগুলা গাইয়া টাইপসের কথা, যেমন এখনো ওগুলা কোথায় গেলে পাবা? গ্রামে গঞ্জে গেলে পাবা, একদম যেগুলা প্রত্যন্ত অঞ্চল ওখানে গেলে পাবা এই কথাগুলা। ঠিক এখন আমরা পিওরলি বাংলা বলতেছি না? এটাই হচ্ছে কালের বিবর্তনের মাধ্যমে এই বাংলা ভাষাটা, আজকের বাংলা ভাষা ওই তখনকার বাংলা ভাষার মধ্যে অনেকটা ডিফারেন্স। আচ্ছা, আবার ভৌগোলিক এলাকাভেদে বাংলা ভাষা নানা বৈচিত্র্য দেখা যায়। ভৌগোলিক ভেদে মানে কি জানো? যেমন আমরা চট্টগ্রামে, আমাদের টোনটা তুমি ঢাকাতে যারা থাকে তাদের টোনের সাথে একটু মিলাই দেখিও। হ্যাঁ, ওরা একরকম করে বলে, আমরা অন্যরকম বলে। যেমন আমাদের টোনটা কিন্তু ওরা বুঝতে পারে, কারণ আমরা যে ফ্লুয়েন্টে কথা, আমরা কিন্তু চট্টগ্রামের ভাষা বলতে বলতে এমন পর্যায়ে আসছি যে আমাদের বাংলা ভাষাটা ফ্লুয়েন্টলি আসে না। আমি এখনো পর্যন্ত বেঁচে যাই যে কথা বলার সময় আমার চাটগাঁয়া ভাষাটা চলে আসে, চট্টগ্রামের ভাষাটা চলে আসে। ঠিক তেমনই যারা নোয়াখালী, কুমিল্লা, ওরা যখন এখানে দেখো না রাস্তাঘাটে অনেক রিক্সা চালক, ওনারা কিরকম ভাষায় কথা বলে, কারণ ওনারা বাংলা বললেও লাগে যে ওনাদের কুমিল্লা ভাষা কথা বলতেছে, নোয়াখালী ভাষা কথা বলতেছে, এরকম লাগে না? ঠিক তেমনই এটা হচ্ছে ভৌগোলিক ভেদে বাংলা ভাষা ঠিক আছে, কিন্তু ইয়াটা কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়, লাগে যেটা বিবর্তন হয়েছে। ঠিক তেমনই ভাষার এই আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয় কি? উপভাষা। উপভাষা বুঝো? এই উপভাষার হচ্ছে ইংরেজিতে যাকে ডায়ালেক্ট বলে, ডায়ালেক্ট হচ্ছে কি? উপভাষা। এই উপভাষাটা কে বলে? কে প্রথম বলেছে? রবীন্দ্রনাথ ঠাকুর। এই আঞ্চলিক ভাষা। উপভাষার আরেক নাম হচ্ছে কি জানো? আঞ্চলিক ভাষা। যেমন আমাদের আঞ্চলিক ভাষা কি? চাটগাঁয়া ভাষা। আর ঢাকাইয়াদের ঢাকাইয়া। তারপর কুমিল্লা, সিলেট, ওদের আলাদা নিজস্ব আঞ্চলিক ভাষা আছে না বাংলার পাশাপাশি, কিন্তু চট্টগ্রামের গুলো পারবে না। কেন সস বালাসস নি বাথাইস না ও পারে না। আমার বন্ধু আছে, ও বগুড়ার, বুঝছো? ওরে যখন বলি, ও কিন্তু ক্যাপচার ভালো, ওকে যখন বলি এই আস্তে আস্তে শিখে যাচ্ছে। ওর সামনে গালি বলে, ও আমাকে জিজ্ঞেস করে দিদি, ও আমাকে দিদি বলে, যে দিদি আসলে ও কি বলছে? বলছে গালি বলছে, তোমাকে গালি দিচ্ছে। যে এখন কি গালি দিচ্ছে আমি ওটা ওকে বলতে পারবো না। কিন্তু ও এখন বোঝা যাচ্ছে কোনটা গালি দিলে, এখন আস্তে আস্তে আমাদের সাথে থাকতে থাকতে কোনটা গালি আর কোনটা ভালো বলতেছে এখন ও বুঝতে পারে। ওকে যদি বলে কেন আছোস, ও বলে এখন ভালো আছি। তুই ভালো আছো, ও আস্তে আস্তে মানে তুই ভালো আছিস এটা খুবই কম বলতে পারে আর কি, কিন্তু বুঝে এখন বর্তমানে, আবার অতটাও বুঝে না। তো সেরকম হচ্ছে এই আঞ্চলিক ভাষা, মানে প্রত্যেকটা জায়গার আঞ্চলিক ভাষা, কিন্তু আঞ্চলিক ভাষাকে তোমার ভাষা হিসেবে স্বীকৃতি, পিওর ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া যায় না। কারণ তোমার এরকম হলে সব জায়গার সাথে একটা দ্বন্দ্ব বেজে যাবে, বুঝছো? তুমি মনে করো লেখক হলা, তুমি চাটগাঁয়া ভাষা লিখলা, তোমার স্বীকৃতি দিচ্ছে সরকারে, এখন যে কুমিল্লার, ও কি তোমার পড়া বুঝবে? বুঝবে না। তো সবার বোঝার জন্য কোন ভাষা করে দিছে? যে কোনো একটা ভাষা করে দিছে, সেটা হচ্ছে বাংলা। তাই আমরা যদি এই উপভাষাটাকে, তখন এই আঞ্চলিক ভাষাটার উপভাষা নামে কে প্রথম বলছে? রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে। বাংলা ভাষা কি রয়েছে? নিজস্ব লিপি রয়েছে। এই লিপির নাম কি? বাংলা লিপি, যা আমরা ছোটবেলায় পড়তাম। মা আমাদের প্রথম টিচারকে মা আমাদের কি ব্যঞ্জনবর্ণ, স্বরবর্ণ এগুলো পড়াতো না? এইগুলা হচ্ছে কি এক একটা লিপি। বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা 50টি। এগুলা ছোটবেলা প্রশ্ন। স্বরবর্ণ 11টি, ব্যঞ্জনবর্ণ 39টি, কিন্তু এগুলাই পরীক্ষায় দেয়, এগুলাই পারে না। যেমন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যদি বের হও, দয়া করে সরিয়া ক ক পড়ে যাইও। কারণ যদি কোনো সাংবাদিক রাস্তায় দেখলে যদি জিজ্ঞেস করে যে সরিয়া বলো, ক ক বলো, ব্যঞ্জনবর্ণ বলো, অনেকে পারে না, সত্যি পারে না। সেহেতু কি করবা?
শহীদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আসলে কি করবা? যদি রাস্তাঘাটে বের হও, স্বরবর্ণের বইটা নিয়ে বের হবা, বুঝছো? দেখা মাত্র যেটা বলে দিতে পারো। তারপর কি বলবা? কে পড়াইছে? ম্যাডাম পড়াইছে বলবা। বুঝছো? কে পড়াইছে? আমি পড়াইছি বলবো। আচ্ছা, তার মানে কি? লেখো, বাংলা লিপির মূল বর্ণের সংখ্যা 50টি লিখতে হবে আমার। আচ্ছা, লিখে দিচ্ছি। মূল বর্ণ 50টি, স্বরবর্ণ এগুলো এমসিকিউতে দেয়, আর এগুলোতে ধরা খায়। 11টি ব্যঞ্জন বর্ণ, সরি, হ্যাঁ 50। আচ্ছা, প্রায় 2500 বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়। কত হাজার বছর আগে? প্রায় 2500 বছর আগে উপমহাদেশে, লেখা শেষ? উপমহাদেশে প্রায় 2500 বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির কত হাজার বছর আগে? 2500 বছর আগে। এই তুমি বলো, 2500 বছর আগে আরেকটা কি হয়েছিল? না, আরেকটা আমাদের ধর্ম মতে। হ্যাঁ, ছি, তোমাকে কালকে বের করে দেওয়া উচিত, বৌদ্ধ ধর্ম থেকে বের করে দেওয়া উচিত। প্রায় 2500 বছর আগে কিন্তু গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল, বলেছিল। আচ্ছা, প্রায় 2500 বছর আগে কি ব্রাহ্মী লিপির জন্ম হয়েছিল। তারপর ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয় শাখা 10ম শতক নাগাদ কুটিল লিপি নামে পরিচিত লাভ করে। এই দেখো, ব্রাহ্মী লিপি আমি বলছি না, এখানে দেখো, এখানে কিন্তু ছড়াই ছিটাই কথা বলছে। এখানে বইটার মধ্যে ছড়াই ছিটাই কিভাবে কথা বলছে? কিছুক্ষণ আগে এই আর প্রাকৃত কথা বলছে, তারপরে কার কথা বলছে? পালি সংস্কৃত কথা বলছে, এখন কার কথা বলতেছে? ব্রাহ্মী লিপির কথা বলছে। এই ব্রাহ্মী লিপিও কোন ভাষার অন্তর্গত? ওই চাটগুলার অন্তর্গত, বুঝছো? চাটগুলা বড় বলছিলাম না, তার মধ্যেও কি আছে? ব্রাহ্মী লিপি আছে। তার মানে ব্রাহ্মী লিপি পূর্ব ভারতীয় শাখার 10ম শতক নাগাদ কুটিল লিপি নামে পরিচিত। তার মানে ব্রাহ্মী লিপি পূর্ব ভারতীয় শাখা, পূর্ব ভারতীয় মানে কোনটাকে বোঝায় জানো? বলছিলাম আমি, কোনটা? ব্রাহ্মী লিপি হয় ম, এটা এটা লিপির জন্ম হয়। এটা এটা দীর্ঘিকার। আমার টানা লেখা বুঝতেছো না? সবাই বলে, আমার বান্ধবীরাও বলে। শতক নাগাদ, এখানে কিন্তু এই অধ্যায়ে সব থেকে সহজ প্রশ্ন হয়, পারে নাও এই অধ্যায় থেকে, কারণ এগুলো মনে রাখে না, পড়ে না, এটাই হচ্ছে কথা। কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে। তার মানে আমরা যদি বলি যে ব্রাহ্মী লিপি পূর্ব ভারতীয় শাখার কত শতকে কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে? 10ম শতকে। কি নামে? কোন লিপি নামে? কুটিল লিপি নামে। কোনটি কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে? ব্রাহ্মী লিপি। তার মানে কয়টা প্রশ্ন? ব্রাহ্মী লিপি কোন লিপি কুটিল লিপি নামে পরিচিত লাভ করে? ব্রাহ্মী লিপি। কোন শাখা? ব্রাহ্মী লিপি কোন শাখা কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে?
পূর্ব ভারতীয় শাখা। কোন শতকে? 10ম শতকে। কোন নামে? তাহলে এখান থেকে কয়টা প্রশ্ন পাইলা? 10টা। এখানে এটা দশম শতক সেম। তার মানে 1টা 2টা 3টা 4টা প্রশ্ন। কোন একটা মাত্র লাইন থেকে কয়টা প্রশ্ন? 4টা প্রশ্ন। তাহলে আমাদের তুমি পড়ার সময় রিডিং পড়বা, ঠিক আছে, কিভাবে পড়বা? হ্যাঁ, কুটিল কোথায় এটা? হ্যাঁ হ্যাঁ, কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে। তার মানে তুমি পড়ার সময় কিভাবে পড়বা? তুমি নিজে প্রশ্ন করবা, কোন লিপি পূর্ব ভারতীয় 10ম শতক নায়ক কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে? ব্রাহ্মী লিপি। কোন শাখা? পূর্ব ভারতীয় শাখা। কোন শতক? 10ম শতক। কোন লিপি? কুটিল লিপি। এভাবে পড়লে তোমার অটোমেটিকলি মাথায় থাকবে, না থাকলেও থাকতে হবে, এর পালাই পারবে না। বুঝছো? আচ্ছা, বাংলা লিপি এই কুটিল লিপির বিবর্তিত রূপ। আবার কি বলছে? বাংলা এই কুটিল লিপির বিবর্তিত রূপ। এই কুটিল লিপি যেটা আছে এটার বিবর্তিত রূপ। বিবর্তিত রূপকে বাংলা। কুটিল লিপির বিবর্তিত রূপকে বাংলা। বাংলা কিসের বিবর্তিত রূপ? কুটিল লিপির। কুটিল লিপির বিবর্তিত রূপ কি? বাংলা। তার মানে একটা প্রশ্ন, একটা লাইনে কয়টা প্রশ্ন? 2টা প্রশ্ন। তো তুমি শিখে গেলা কুটিল লিপি বিবর্তিত রূপ কি? বাংলা। কিন্তু যে প্রশ্ন আসছে বাংলা কোনটি হতে বিবর্তিত রূপ এসেছে, তাহলে কি লিখবা? কুটিল লিপি। তোমরা তো বলবা যে না ম্যাম পড়াই নাই, ম্যাম তো ওই পড়াইছে, কি পড়াইছে কি জানো, উল্টাপাল্টা কি পড়াইছে, এটা বলবা। কিন্তু এটা হচ্ছে উল্টা ঘুরাই দিছে। তাহলে কিভাবে? তুমি নিজে পড়ার সময় কি করবা? আজকে গিয়ে একটা পড়বা, তোমাকে প্রতিদিন পড়ার দরকার নেই। আজকে গিয়ে আজকের টপিকটা পড়বা, পড়ার পর সেটা সপ্তাহে প্রতিদিন 1 সপ্তাহে একবার করে ধরবা। বাংলা এমনিতেও ইজি হয়ে যায়। অহমিয়া, বড়ো, মণিপুরি প্রভৃতি ভাষা বাংলা লিপিতে লেখা হয়। সংস্কৃত এবং মৈথিলি ভাষা লিখতে একসময় অন্য লিপির পাশাপাশি বাংলা লিপিও ব্যবহৃত হতো। সংস্কৃত ও মৈথিলি ভাষা লিখতে একসময় অন্য লিপির পাশাপাশি কোন লিপি ব্যবহৃত হতো? বাংলা ভাষা। যেমন কি আমরা যেমন সংস্কৃত ভাষা বলি, চন্দ্র, এটা কোন ভাষা? এটা হচ্ছে সংস্কৃত ভাষা। চিনি, এটা কোন ভাষা? এটা হচ্ছে চীনা ভাষা। আলমারি কোন ভাষা? পর্তুগিজ ভাষা। তার মানে দেখো এগুলো কিন্তু আমরা নর্মালি ইউজ করি না। চিনি আমরা প্রতিদিন বলি, চিনি খাবো, চা দিয়ে চিনি খাই বলি না? আলমারিতে টাকা পয়সা রাখি, আলমারিতে কাপড় চোপড় রাখি, সবকিছু বলি না? কিন্তু আদতে এগুলো বাংলা না, এগুলো হচ্ছে এক একটা। যেমন চন্দ্র হচ্ছে সংস্কৃত, চিনি হচ্ছে চীনা, আলমারি হচ্ছে কোথায়? পর্তুগিজের। এগুলো এখন কমাই ফেলছে, কিন্তু এগুলো আমাদের সময় ছিল। তারপর ঠিক তেমনই, হ্যাঁ আলমারি পর্তুগিজ, এগুলো দরকার নেই। এখানে বলে সংস্কৃত মৈথিলি ভাষা লিখতে একসময় অন্য লিপির পাশাপাশি বাংলা লিপিও ব্যবহৃত হতো। তার মানে কি সংস্কৃত ও মৈথিলি ভাষা লিখতে একসময় কোন ভাষা ব্যবহৃত হতো? অন্য ভাষা পাশাপাশি বাংলা ভাষা, বাংলা লিপি ব্যবহৃত হতো। বাংলাদেশের জীবনযাত্রার প্রায় সব ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহারের বিষয়টি সরকারিভাবে বাধ্যতামূলক। বাংলাদেশের জীবনযাত্রার প্রায় সব ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহারের বিষয়টি কারা বাধ্যতামূলক করেছে? সরকার। আবার এটাও আসতে পারে বাংলাদেশের জীবনযাত্রার প্রায় সব ক্ষেত্রে কোন ভাষা ব্যবহারের বিষয়টি সর্বাধিক বাধ্যতামূলক। এটা কিন্তু এমসিকিউতে আসে। কোন ভাষা? বাংলাদেশে কোন ভাষা ইউজ করা হয়? বাংলা। মানে তোমার দাপ্তরিক যত কাজ থাকে সকল ক্ষেত্রে, দাপ্তরিক বলো, প্রশাসনিক বলো, যত কাজ থাকে তোমার একাডেমিক বলো, সব কাজ কোন ভাষাতে করা হবে? বাংলা ভাষা। কারণ এটা সরকার কর্তৃক অনুমোদিত।
এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা। তার মানে ওদের ভারতের পশ্চিমবঙ্গ, এটা প্রশ্ন, ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা, ভারতের পশ্চিমবঙ্গের সাথে কে? ত্রিপুরা প্রদেশের, প্রদেশ মানে বুঝো, ভারতবর্ষ হচ্ছে টোটালি অনেক বড় একটা এরিয়া, আমাদের বাংলাদেশের মতো প্রায় 15টা হবে এরকম রাজ্য আছে। এই রাজ্যগুলাকে কি বলা হয়? প্রদেশ বলা হয়। ত্রিপুরাও কিন্তু বাংলাদেশ থেকে অনেক বড়, ধরতে গেলে অনেক বড়, কিন্তু এগুলা হচ্ছে এক একটা প্রদেশ, ভারতের অনেক একটা কি প্রদেশ। অন্যতম দাপ্তরিক ভাষা। আমাদের হচ্ছে কি ভাষা? আমাদের হচ্ছে রাষ্ট্রীয় ভাষা, আর ওদের কি ভাষা? দাপ্তরিক ভাষা। খেয়াল রাখবা, ওদের কিন্তু রাষ্ট্রীয় ভাষা না, ওদের রাষ্ট্রীয় ভাষা কি? হিন্দি। আর যারা ইয়াতে থাকে, যারা তিব্বতে থাকে, ইন্ডিয়া তিব্বতে থাকে, তাদের ভাষা হচ্ছে প্রথমত হিন্দি, দ্বিতীয়ত হচ্ছে ইংলিশ। ওদের প্রদেশ ভেগেও কি আছে, বাংলাতে যারা আছে ওরা হিন্দি আর বাংলা, আর যারা তিব্বতে আছে তাদের হচ্ছে হিন্দি আর ইংলিশ। এটাই হচ্ছে ওদের। যারা মনে করো যারা মালায়ালাম, যারা তোমার আরো আছে ওদের কি বলে তেলেগু, তারপর আর একটা কি জানি আছে, ওরা কিন্তু হিন্দি ভাষাকে পরে প্রেফার করে, আগে মালায়ালাম তারপর তেলেগু, ওদের নিজস্ব ভাষা আসে না, এগুলো হচ্ছে ওদের ইউজ করা হয়। তার মানে প্রদেশ ভেদেও ওদের কি আছে। আমাদের আমাদের ছোট দেশ, এই জন্য আমাদের ছোট দেশেও কেউ চট্টগ্রাম ভাষা কথা বলে, কেউ কুমিল্লা ভাষা কথা বলে, কেউ নোয়াখালী ভাষা কথা বলে না, ঠিক তেমনি ওদেরও সেম। তার মানে কাদের? ভারতের পশ্চিমবঙ্গ আর ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা কি? বাংলা ভাষা। কাদের দাপ্তরিক ভাষা? বাংলা। তোমার প্রথম 1 নম্বরে থাকবে পশ্চিমবঙ্গ, দ্বিতীয় নম্বরে থাকবে ত্রিপুরা, তৃতীয় নম্বরে থাকবে ওড়িয়া। এখন তুমি কোনটা দাগাবা? কোনটা থাকবা? প্রথম আর দ্বিতীয়। ভারতের পশ্চিমবঙ্গ আর ত্রিপুরার, শুধু ভারতের পশ্চিমবঙ্গ আর ত্রিপুরার, এখানে ওড়িয়া কথাও বলে নাই, আসামের কথাও বলে নাই, অন্যান্য যখন যেটার কথা বলবে তখন সেটার ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করবো। তার মানে ভারতের পশ্চিমবঙ্গ আর ত্রিপুরার অন্যতম দাপ্তরিক ভাষা কোনটা? বাংলা ভাষা। আর আমাদের কি দাপ্তরিক ভাষা? আমাদের হচ্ছে রাষ্ট্রীয় ভাষা। তার মানে তুমি দাপ্তরিক কাজ বলো, তুমি একাডেমিক কাজ বলো, তুমি যেই কাজ করো না করো, তুমি যত বড় প্রেসিডেন্ট হোক না কেন, তোমাকে কোন ভাষা ইউজ করতে হবে? বাংলা ভাষা, কারণ এটা সবার বোধগম্য ভাষা। কিন্তু তুমি যখন ওই তোমরা যে বললা পৃথিবীর সব থেকে বেশি ইংরেজি ভাষা ব্যবহার করে, আদতে ইংরেজি ভাষা না। ইংরেজি ভাষা হচ্ছে তোমাদের জাতিসংঘ কর্তৃক একটা ভাষা নির্ধারণ করে দিচ্ছে, যাতে প্রত্যেক দেশের টুরিস্টরা যাতে কি না হয়, কোনো হেসেল ভোগ করতে না হয়, সেজন্য করে দিচ্ছে ইংরেজি ভাষা। কিন্তু পৃথিবীর সব থেকে বেশি ভাষা ব্যবহারকারী কে? চীনের মান্দারিন ভাষা। মনে থাকবে? ওকে, আজকে এই পর্যন্ত। বুঝছো? আর কেউ প্রশ্ন করবা না? তোমার প্রশ্ন আছে? তোমার প্রশ্ন আছে? নাই? আরো প্রশ্ন নাই? তাহলে আমি প্রো হয়ে গেছি আর কি না? আমি এখন প্রো হয়ে গেছি না? আচ্ছা, ঠিক আছে।